আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ককরোচ জনতা পার্টির এবার আসল রূপটা দেখা যাচ্ছে। একেবারে বাংলাদেশের কায়দায় এবার ভারতেও সত্তা পরিবর্তন অর্থাৎ শাসকের পরিবর্তনের দিকে এগোচ্ছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। যেটা আমি বারে বারে বলছিলাম যে একটা শহরে, দিল্লি রাজ্যের রাজধানী, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, ইম্পর্টেন্ট ব্যক্তি সকলে থাকেন, দেশের সুরক্ষা ব্যবস্থা সবটাই দিল্লি নিয়ন্ত্রিত করে, সবকিছু দিল্লিতেই আছে, সবকিছুর হেডকোয়ার্টার। কিন্তু শুধুমাত্র দিল্লিতে হাঙ্গামা করে যে গোটা ভারত থেকে মোদির ক্ষমতা খর্ব করা যাবে না, এটা কিন্তু ককরোচ জনতা পার্টি বুঝেছে। যদি মোদিকে সরাতে হয় তাহলে গোটা দেশব্যাপী আন্দোলন করতে হবে। তাই বাংলাদেশে প্রথমে ঢাকা থেকে আন্দোলনের সূত্রপাত হলেও গোটা বাংলাদেশে যেভাবে আন্দোলনটাকে, হাসিনা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনটাকে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং আন্দোলনের গতি প্রকৃতি কোটা থেকে সরিয়ে সরাসরি হাসিনাকে হাঁটানোর আন্দোলনের দিকে বিষয়টা যেমন এগিয়ে গিয়েছিল, ঠিক সেরকমই নিটে পেপার লিক হয়েছে, ওটা থেকে এখন কিন্তু মোদি হাঁটাও আন্দোলনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি এবং আন্দোলনটিকে তাকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আন্দোলনের এই গোটা দেশে ছড়িয়ে দেওয়ার দিন হিসেবে শুক্রবার অর্থাৎ জুম্মাবারকেই বেছে নেওয়া হলো। 24শে জুলাই গোটা দেশে ককরোচ জনতা পার্টি সমস্ত তাদের ককরোচ জনতা পার্টি সংগঠন এবং তাদের যতগুলি সহমর্মী দরদি সংগঠনগুলো রয়েছে, কংগ্রেস, তৃণমূল, এসএফআই, বামপন্থী, সকলকে বলেছে এই আন্দোলনে সামিল হতে। দেশব্যাপী আন্দোলন হবে 24 তারিখ। এবার সময় এসে গেছে ককরোচদের শায়েস্তা করার, না হলে হাসিনার মতো কায়দায় মোদিজিকে বেকায়দায় ফেলে দেওয়ার একেবারে নীল নকশা কিন্তু কষে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে 17টা মেট্রো, আগে 16টা ছিল, এখন বেড়ে 17টা মেট্রো স্টেশন দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসবে, স্তব্ধ হয়ে গেছে যান চলাচল অর্থাৎ মেট্রো। মানুষ নিজের গাড়িতে যাতায়াত করতেই পারেন, বাসের দিল্লিতে যা হাল এবং অটোর যা ভাড়া সেটা আমাদের সকলেরই জানা। দিল্লির লাইফ লাইন মেট্রো বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ক্যানট প্লেসে, দিল্লির খুব গুরুত্বপূর্ণ জায়গা ক্যানট প্লেস, সেই ক্যানট প্লেসে 6:30টার পর সমস্ত দোকানদারদের দোকান বন্ধ করতে বলা হয়েছে সুরক্ষাজনিত কারণে। পরিস্থিতি ধীরে ধীরে আরো খারাপের দিকেই যাচ্ছে। কেন বলছি বাংলাদেশের আন্দোলনের সাথে এই আন্দোলনের মিল আছে? 4বার, বুধবার থেকে 4বার বলা হয়েছে আন্দোলনকারীদের আপনারা আসুন, কথাবার্তা বলি আপনাদের সঙ্গে। 4বার জেপি নাড্ডাজির তরফ থেকে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বলা হয়েছে তাদের সঙ্গে বৈঠকে তিনি বসতে চান, নয় বাসভবনে, নয় তার যে সরকারি দপ্তর রয়েছে, মন্ত্রকের যে দপ্তরটা রয়েছে সেখানে সরকার বসতে চায়। জেপি নাড্ডা কথা বলতে চান। কেন্দ্রের মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি স্পষ্টভাবে বলেছেন 4বার বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কি বলছে? আন্দোলনকারীরা এখন বলছে তারা কোথাও কোনো মন্ত্রকে, কোনো নেতার বাড়িতে, দপ্তরে বসবেন না। তারা কোথায় বসতে চাইছেন? তারা বলছেন মন্ত্রীকে আসতে হবে আন্দোলনকারীদের যে ঠেক বানিয়েছেন যন্তর মন্তর, ঠিক সেইখানে আসতে হবে। মিল পাচ্ছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের আন্দোলনের সঙ্গে মিল পাচ্ছেন? হাসিনাও এদের সঙ্গে বসতে চেয়েছিলেন, বলেছে এলো ওরা আন্দোলনকারীরা যারা পরবর্তীতে এনসিপি হয়েছে বাংলাদেশে, তারা বলেছিল যে না, হাসিনার সঙ্গে কোথাও কথা হবে না, হাসিনা ময়দানে আসুক, ময়দানে কথা হবে। দেশের প্রধানমন্ত্রী কি ময়দানে বসে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে হেনস্থা হবে? হ্যাঁ, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আরজি কর আন্দোলনের সময় যখন জল নাকের উপর দিয়ে চলে যাচ্ছিল, মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এখন অবশ্য, সেই বহিষ্কৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে ডাক্তাররা বিক্ষোভ করছিলেন, জুনিয়র ডাক্তাররা সেখানে এসেছিলেন এবং তাকে কিভাবে হিউমিলিয়েট করা হয়েছিল সেটাও আমরা দেখেছি। যদিও সবটাই নাটক ছিল মমতার ক্ষেত্রে। পরবর্তীকালে তারা মমতার ঠেক অর্থাৎ নবান্নে গিয়ে বৈঠক করেছিলেন, মমতার বাড়ির সামনে গিয়ে মমতাকে হেনস্থা করে এসেছিলেন, অনেক নাটক টাটক হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নন, বা শেখ হাসিনাও নন, বা সরকারি প্রতিনিধি জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী
তারও যথেষ্ট ওজন আছে, তারা ওরকম ব্যক্তি নন। এবং যন্তর মন্তরে গেলেই তারা যে হিউমিলিয়েট হবেন না তার কি গ্যারান্টি আছে? সরকার সবকিছু মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও যে রাজনীতির উদ্দেশ্যে বিষয়টাকে হিউমিলিয়েশনের পর্যায়ে নিয়ে যাওয়া হবে না তার কি গ্যারান্টি আছে? বরং সেটা হওয়ার সম্ভাবনাই যথেষ্ট। কারণ দেখছি আমরা যে ছাত্রদের একটা অরাজনৈতিক আন্দোলনে কিভাবে রাজনীতির রং লেগেছে। অখিলেশ যাদব সমর্থন জানিয়েছেন, ময়দানে নেমেছেন। প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী ভাই বোন দুজনে ময়দানে নেমেছেন, উদ্ধব ঠাকরেরা ময়দানে নেমেছেন, প্রত্যেকে সমর্থন জানাচ্ছেন। এবং ককরোচ জনতা পার্টির যে মঞ্চ রয়েছে, অনশন মঞ্চ, যন্তর মন্তরের মঞ্চ, সেখানে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের লোকেরা যাচ্ছেন, গরমা গরম ভাষণ রাখছেন, উত্তেজিত করছেন। ছাত্র এবং ছাত্র নামধারী যে বিক্ষোভকারী আন্দোলনকারী রয়েছে তাদেরকে তারা যাতে ভায়োলেন্ট হয়ে যান, তারা যাতে উগ্র হয়ে যান, তার জন্য তারা উস্কানি দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উস্কানি দেবেন না। প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ইনভেস্টিগেশন হবে। এবং অলরেডি বহু মানুষ গ্রেফতার হয়েছেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। তাহলে বলুন তো তানাশাহ কারা? আজকে স্বৈরশাসক কারা? স্বৈরশাসক বলা হয় যারা কথা শোনে না জনতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উত্তর দিয়েছেন, জনতার কথা শুনছেন, প্রতিনিধি ঠিক করেছেন জেপি নাড্ডাকে যিনি কথা বলবেন। তাহলে কি প্রধানমন্ত্রী তানাশা, নাকি যারা কোনো কথা শুনতে চাইছে না সেই বিরোধী পক্ষ তারা তানাশা, তারা স্বৈরশাসকের ভূমিকায়, যদিও তারা শাসক নন বিরোধী, কিন্তু স্বৈরাচারের ভূমিকায় তারা নেমে আসছেন। মমতাও যাচ্ছেন, ককরোচ জনতা পার্টির বিক্ষোভে মমতাও সামিল হবেন, এটা আশ্বাস দিয়েছেন। মমতা স্বৈরশাসক ছিলেন না? ককরোচ জনতা পার্টির এই যে আন্দোলনে যারা সামিল হবেন অখিলেশরা, তারা তানাশাহ ছিলেন না? কংগ্রেস তানাশাহ ছিল না? কংগ্রেস কিভাবে আন্দোলনকে গুড়িয়ে দিত মনে আছে, নাকি মনে করিয়ে দেব? দিল্লিতে নির্ভয়া কাণ্ড যেটা হয়েছিল, সেই নির্ভয়া কাণ্ড আপনাদের মনে আছে? মনে নেই কংগ্রেস সরকার সেই সময় কিভাবে জলকামান দিয়ে, কিভাবে লাঠিচার্জ করে, এর থেকেও খুব শক্ত হাতে সেই আন্দোলনটাকে দমন করেছিল নির্ভয়া হত্যাকাণ্ড? মনে নেই যে কংগ্রেসের আমলে যন্তর মন্তরে যখন বিজেপি বিক্ষোভ করতো কিভাবে তাদের উপরে লাঠিচার্জ হতো? মনে পড়ছে? নাকি ককরোচরা সেটা গুগল ঘেটে দেখবেন? যারা এই আন্দোলনকে না বুঝে সমর্থন জানাচ্ছেন তারা একটু গুগল ঘেটে দেখে নিন না কংগ্রেস তার আমলে কি করতো। যাই হোক, কংগ্রেসের সঙ্গে বিজেপির তুলনা করার জন্য আমি বসা নেই। আমার স্পষ্ট প্রশ্ন যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন সেটাকে অরাজনৈতিক আন্দোলন বলা হচ্ছিল এবং নির্দিষ্ট দাবি দাবার ভিত্তিতে আন্দোলন বলা হচ্ছিল, তাহলে সেখানে এইসব রাজনৈতিক নেতাদের উপস্থিতি কেন? তাহলে কি এতে রাজনীতির রং লাগলো না? তাহলে এটা অরাজনৈতিক আন্দোলন, নাকি সরকার বিরোধী নির্দিষ্ট মডিউলে তৈরি একটা মেটিকুলাসলি ডিজাইনড, যেটাকে আমরা বলি, সেই মেটিকুলাসলি ডিজাইনড একটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন? তাহলে কি নয়? আমি যে কথাটা বলছি কখনো ভেবে দেখবেন। এই জন্যই বলছি, একবারে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। পিসফুল প্রোটেস্ট কেন ভায়োলেন্ট হলো? কেন মেট্রোর উপরে ক্ষুব্ধ জনতা তেড়ে গেল? কেন পুলিশের জিপ ভাঙচুর করা হলো? কেন সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা হলো? কেন সাংবাদিকদের পেটানো হলো? কেন পিসফুল প্রোটেস্টের নামে ভায়োলেন্ট হলো? এই যে সারা দেশে যে আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রোটেস্ট, ধীরে ধীরে ভায়োলেন্স কি হচ্ছে না? আমরা কি মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাইয়ে এই প্রোটেস্টটাকে ভায়োলেন্ট হতে দেখিনি? বিহারের বেগুসরায় আপনারা নেট ঘেটে খোঁজে দেখে নিন, ছবি অ্যাভেলেবেল আছে। আমি সেই সমস্ত ছবি দেখাতে রাজি নই, কারণ তাতে চ্যানেলে কপিরাইট ক্লেম আসার একটা সম্ভাবনা থাকে। ইউটিউবে অনেক বুঝে শুনে ভিডিও দেখাতে হয়। অলরেডি আমাদের ভিডিও চুরি করে বাংলাদেশ থেকে বহু ইউটিউব চ্যানেল তারা আবার নতুন করে আপলোড করছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে, ভয়েস ডিস্টোর্ট করে দিচ্ছে, সরাসরি কপিরাইট দেওয়া যাচ্ছে না, এবং কপিরাইট দিলেও সেটাকে তারা ইউটিউবের যে লুপ হোল আছে সিস্টেমে সেটাকে বাহানা করে তারা আবার সেই ভিডিওগুলোকে চালাচ্ছে। এবং শুধু আমার নয়, যারা আমাদের মতো যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা রাজনৈতিক বিষয়ে কন্টেন্ট তৈরি করেন, তাদের প্রত্যেকের ভিডিওটা চুরি করা হচ্ছে। এটা একটা সিরিয়াস ইস্যু। যাই হোক, আজকের বিষয়টা সেটা না। এবং আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম যে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রোটেস্টটাকে বাড়তে দিচ্ছেন।
আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় কোনো না কোনো কারণ রয়েছে, এবং আমার যে কারণটা মনে হয়েছে এবং সূত্র মারফত যা আমি খবর পাচ্ছি তাতে সরকার এই আন্দোলনের গতি প্রকৃতি ধরার চেষ্টা করছে। যদি আন্দোলনকে প্রথমেই ডিসম্যান্টেল করে দেওয়া হতো তাহলে এই আন্দোলন কারা চালাচ্ছে, কোথা থেকে ফান্ড আসছে, কিভাবে তারা অপারেট করছে, কারা এর মাস্টার মাইন্ড, সেইগুলো সরকারের বুঝতে হয়তো এবং প্রমাণ সরকারের নিজেদের কাছে রাখতে হয়তো অসুবিধে হতো। সেই কারণেই সরকার কিন্তু এই প্রোটেস্টটাকে হতে দিয়েছে। একটা তার কারণ, অন্য কারণ হচ্ছে যে প্রথমেই যদি শক্তি ব্যবহার করে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া হতো তাহলে সরকারের ঘাড়ে স্বৈর শাসক বা স্বৈরাচারী তকমাটা পড়তো। সরকার দুটোই নিতে রাজি নয় এবং বিশেষ করে সরকার এই আন্দোলনটাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু বোঝার জন্য এতদিন সময় দেওয়া হচ্ছে তাতে ওই গোদের উপর বিস্ফোরা হয়ে যেতে পারে। কিন্তু মানে সরকার যেটা ভাবছে বিষয়টা উল্টো হয়ে যেতে পারে। আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেল যে সরকারের কিন্তু সমস্যা হতে পারে, কিন্তু সরকারের সমস্যা হবে না বিরোধীদের সমস্যা হবে বিষয়টা সেটা নয়। বুঝুন আপনারা, সরকার ডেটা সংগ্রহ করে বুঝতে পেরেছে যে এই আন্দোলন আগামী দিনে আরো ভায়োলেন্ট হবে, ফলে এই আন্দোলনটাকে দমানোর দরকার রয়েছে। এই জন্য সরকার অলরেডি শক্তি প্রয়োগের যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেইগুলো করা শুরু করে দিয়েছে। প্রথমে সরকার যেটা করেছে সেটা হচ্ছে 18 অক্টোবর পর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট দিল্লিতে বাড়িয়ে দেওয়া হয়েছে। এনএসএ ব্যবহার করা হবে। এনএসএ অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করলে, দেশদ্রোহিতার ঘটনা ঘটালে এনএসএ কিন্তু ব্যবহার করা হয়। সোনম ওয়াংচুকের ওপরে এনএসএ লাগানো হয়েছিল এর আগে। গত বছর যখন লেহে তিনি যখন প্রোটেস্ট করছিলেন, লাদাখ প্রোটেস্ট যেটাকে আমরা বলি, সেই সময় এর উপরে ওয়াংচুকের উপরে এনএসএ লাগানো হয়েছিল, পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়েছিল। সোনম ওয়াংচুক সম্পর্কে আমি আগের ভিডিওতে অনেক কিছু বলেছি, আপনারা প্রয়োজন হলে সেই সমস্ত জিনিস কিন্তু দেখে নিতে পারেন। আমি আই বাটনে সেই ভিডিওগুলো দিয়ে দেবো, বা আমার পেছনে ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে দেখে নিতে পারেন। সরকার কিন্তু এবার সরাসরি অ্যাকশন মোডে চলে এসেছে। প্রয়োজন হলে ইন্টারনেট ব্যান করা হবে, হেভি পুলিশ ডিপ্লয়মেন্টের দিকে সরকার কিন্তু যাচ্ছে, এবং দরকার হলে লাঠিচার্জ যেমন হয়েছে আগামী দিনে আরো এবার সরাসরি ওই যন্তর মন্তরের ওই গোটা জায়গাটাকেই কিন্তু সরকার এবার ক্লিনজিং অপারেশন করতে পারে, পরিষ্কার করে দিতে পারে। তার জন্য যা যেভাবে করতে হবে করবে। এই প্রোটেস্টটা কিন্তু সরকার বেশি এগোলে ডিসম্যান্টেল করে দেবে। এবং বাজে খবর, যারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দেবেন, আন্দোলনে উস্কানি দেবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে ছাত্রদের উস্কানি দেবেন না। যারা উস্কানি দেবেন তাদের পাসপোর্ট কিন্তু বাজেয়াপ্ত হতে পারে, জরিমানা, জেল হওয়ার সম্ভাবনা প্রবল। সরকার সেদিকে কিন্তু যেতে পারে, প্রয়োজন হলে সেইভাবেই বিষয়টা কিন্তু সেদিকেই এগোচ্ছে। সরকার মোডাস অপারেন্ডি বুঝে গেছে, কারা এর পিছনে আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রক্রিয়া অলরেডি হচ্ছে। সব ঠিক আছে, কিন্তু দেখুন সরকারের যে একেবারে দোষ নেই সে কথা আমরা বলবো না, কারণ কারো দালালি করতে আমি এই চ্যানেলে বসে নেই। দেখুন দ্বিতীয়বার এবার পেপার লিক হয়েছে। প্রধানমন্ত্রী সব দিকে মাথা গলাবেন বা প্রধানমন্ত্রীর দোষ, শিক্ষামন্ত্রীর দোষ আমি বলবো না। এর পিছনে কি আছে না আছে সেটা তো ওইভাবে বলা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু গাফিলতি একটা সরকার চালাতে গেলে হয়ে থাকতে পারে, কিন্তু যে যে গাফিলতি হয়েছে সেই কথাটা আমি আজকে আপনাদেরকে বলবো। 2024-এ প্রথমে কিন্তু ধর্মেন্দ্র প্রধান জি রাজি হননি এটা স্বীকার করতে যে পরীক্ষা পেপার লিক হয়েছে। বিষয়টাকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা সরকারের তরফ থেকে হয়তো হয়েছিল। এবার নিট 2024-এ যখন এই গন্ডগোলটা হয় তখন তারপরে শিক্ষা মন্ত্রক এক্স ইসরো চিফ ডক্টর কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে 7 সদস্যের একটি হাই লেভেল কমিটি গঠন করেছিল। ফলে সরকার চাইবেই, সরকার বলবেই যে না কিছু হয়নি, সরকার সবসময় এই জিনিসগুলো করে, কিন্তু সরকার হাত গুটিয়ে বসেছিল ব্যাপারটা সেরকমও নয়। কিন্তু ওই ডক্টর কে রাধাকৃষ্ণনের যে কমিটি ছিল 7 জনের হাই লেভেলের কমিটি, তার নেতৃত্বে 23টি বৈঠক করে তারা 21শে অক্টোবর 2024 184 পেজের একটি রিপোর্ট সরকারকে দেয়। সেখানে কি কি সমস্যা রয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ তাহলে দাঁড়াও, ভিডিওটা বানিয়ে ফোন করছি, ভিডিও অলরেডি রেকর্ড হচ্ছে।
এই এক্সপার্ট কমিটি বা হাই লেভেল কমিটি শুধু কি কি সমস্যা রয়েছে শুধু তাই নয়, 101খানা কি কি করলে ভালো হয় সরকারকে এই ধরনের বুদ্ধি দিয়েছিল, সাজেশন ছিল, 101খানা সাজেশন ছিল। তার মধ্যে সেই সাজেশনগুলো 2025 থেকেই যাতে ব্যবহার করা হয়, লাগু করে দেওয়া হয়, 101টা সাজেশন 2025 থেকেই ইমপ্লিমেন্ট করার কথা সরকার বলেছিল। এবং এই কমিটি 37,000 ছাত্র, অভিভাবক, এক্সপার্টদের কথা শুনে এই সমস্ত সাজেশনগুলো তৈরি করেছিল। এবং কারা কারা সাজেশন দিয়েছিলেন, আইআইটি, এইমস, বিভিন্ন স্টেটে যারা এজেন্সিজ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিল, এক্সপিরিয়েন্স স্টাডি করেছিল। এবং তারপরে মিশন মোডে বলা হয় যে এই যে পেন পেপার এক্সাম হচ্ছে, এটাই হচ্ছে গন্ডগোলের কারণ, যেটা আমি নিজেও বলেছি, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে পেপারলেস এক্সাম যদি হয় তাহলে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা কমবে। কিভাবে? আমার ব্যক্তিগতভাবে যদি সাজেশন বলেন, আমি স্পষ্টভাবে বলবো যে এক্সাম যে কেন্দ্রগুলো থাকবে সেখানে সরকারের তরফ থেকে একটা ট্যাব থাকবে, সেই ট্যাব নির্দিষ্ট সময় অন করতে হবে। তারপরে ওই ট্যাবে, নির্দিষ্ট ট্যাবে যার আইএমইআই নাম্বার সরকারের কাছে থাকবে, সেই নির্দিষ্ট ট্যাবে কোয়েশ্চেন পেপার একদম আপলোড হয়ে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন পেপার তখনই পাওয়া যাবে ওই ট্যাবের মাধ্যমে, ইন্টারনেট কানেকশন সেখানে থাকবে। এটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। সরকারের তরফে এই মানে এই যে ব্যবস্থাটা আমি বলছি, সরকার এই ব্যবস্থার দিকে যায়নি। এই ব্যবস্থাটা করলে খুব সহজে এটা লিকটাকে আটকানো সম্ভব। 4-5 জন যারা এক্সপার্ট আছেন, যারা এক্সামের পেপার তৈরি করেন, তাদেরকে নির্দিষ্ট সময় যখন তারা এক্সামের পেপার তৈরি করবেন, তো সেই নির্দিষ্ট সময় তারা নির্দিষ্ট জায়গা থেকে, শিক্ষামন্ত্রক হতে পারে বা যে কোনো জায়গা থেকে, সেখান থেকে বেরোবেন না, তাদের কাছে মোবাইল টোবাইল থাকবে না, তারা এক্সামের পেপার তৈরি করবেন এবং তাদেরকে একটা ওয়াচের মধ্যে রাখা হবে, বা তারা কোথাও যাবেন না, তাদের উপরে নজরদারি থাকবে, তাহলে লিক হবে না। এটা তো গেল একটা, ট্যাবের মাধ্যমে হবে, ইন্টারনেটের মাধ্যমে হবে, ওখান থেকে পেপার আসবে। তো এই হচ্ছে একটা আমার সাজেশন। কিন্তু আমার সাজেশনই তো সরকার শুনবে এর কোনো মানে নেই। সরকার যেটা মনে করেছিল যে করা উচিত, বা এই এক্সপার্ট কমিটি, কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে যে কমিটি ছিল, তারা বলেছিল যে যে সারা ভারতবর্ষে ওই ছাপাখানায় কোশ্চেন পেপার যাবে ওইভাবে না করে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা কোডিং এর মাধ্যমে এক্সাম পেপারটা তৈরি হবে এবং নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের সময় মতো, মানে জাস্ট যেদিন এক্সাম হবে এক্সামের কিছুক্ষণ আগে ওই কোডিং করা যে কোশ্চেন পেপার আছে ওটা এক্সামিনেশন হল অবধি, পরীক্ষা কেন্দ্র অবধি পৌঁছে দেওয়া হবে। একদম পরীক্ষার কিছুক্ষণ আগে একটা মেশিনের মাধ্যমে সেই প্রশ্নপত্র সেখানে পৌঁছে দেওয়া হবে এবং কিছুক্ষণ, পরীক্ষার ঠিক কিছুক্ষণ আগে হাই লেভেল প্রিন্টিং, মানে খুব বড় ধরনের মেশিন থাকবে, প্রিন্টিং মেশিন থাকবে, সেই প্রিন্টিং মেশিন থেকে এক্সাম পেপার বেরিয়ে আসবে এবং তারপর শিক্ষকরা ওখানে দিয়ে দেবেন। ফলে পরীক্ষার যদি আধ ঘন্টা 1 ঘন্টা আগে যদি বিষয়টা হয়, মানে পেপার যদি প্রিন্ট হয়, তাহলে কিন্তু লিকের সম্ভাবনা একেবারে নগণ্য হয়ে যাবে। এবং যেখানে এই ছাপাটা হবে, মানে যে পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা এবং পরীক্ষকরা কেউই মোবাইল, ক্যামেরা, এই জাতীয় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকবেন না এবং প্রত্যেক কর্মচারী পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন, বেরোবেন, তাদের তল্লাশি হবে, তাদের পরীক্ষা টরীক্ষা করা হবে। এবং আরও বেশ কয়েকটা রয়েছে, সাজেশন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এক্সাম একটা সেট হবে না, এক্সামের অনেকগুলো সেট থাকবে, এ বি সি এই ধরনের সেট থাকবে। তো এই ধরনের যদি বিষয়টা হয় তাহলে কিন্তু লিক হবে না। এবং এই যে ঠিকাদারি দেওয়া হয়, মানে এই যে প্রশ্নপত্র তৈরি করবেন, যারা যে দায়িত্ব যাদেরকে দেওয়া হবে, তাদের কাছেও তারাও নজরদারির মধ্যে থাকবেন এবং গোটা এক্সামিনেশনের দায়িত্ব কোনো নির্দিষ্ট একটা কোম্পানিকে দেওয়া হবে না, যারা এক্সাম দায়িত্ব পালন করবেন, এটসেট্রা। এরকম অনেকগুলি সাজেশন ছিল। তো এই সমস্ত সাজেশন যদি মানা হতো তাহলে এই দশা হয় না। 2025 এক্সপার্ট কমিটি বলেছিল 2025 থেকেই এই সাজেশনগুলো যাতে লাগু করে দেওয়া হয়, কিন্তু করা হয়নি। কেন করা হয়নি? শিক্ষা দপ্তর কি সিরিয়াস নয়? এই প্রশ্ন এখন উঠছে। যদি সাজেশনগুলো মেনে নেওয়া হতো, তারপর সরকার বলতে পারতো আমরা এক্সপার্ট কমিটির সাজেশন মেনেছি, তারপরে যদি লিক হতো তাহলে নতুন পদ্ধতি ভাবা হতো। কিন্তু সরকার ওই সাজেশনটাই এখন অবধি শোনেনি।
তাহলে সরকারের দিকে যখন প্রশ্ন উঠবে, তাহলে তো কিছু না কিছু প্রশ্ন তো উঠবেই, সরকারের দিকেই তো প্রশ্নটা উঠবে, কেন তারা মানেনি। তারা যদি মেনে নিত আজকে এই প্রশ্ন উঠতো না। 2026 নিট পরীক্ষা যখন বাতিল হয়ে গেল, তখন সুপ্রিম কোর্ট বলেছে এটা খুব কষ্টদায়ক ব্যাপার, এটা হওয়া উচিত না, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সত্যি তো খেলা করা উচিত না। অনেক আশা নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসে, তারা জীবনে একটা জায়গায় যাবেন বলেই হাড় ভাঙা পরিশ্রম করেন। তারপর যখন প্রশ্ন এই ধরনের এক্সাম বাতিল হয়ে যায়, প্রশ্ন লিক হয়ে যায়, তাদের তো কষ্ট হবেই। অনেক ছাত্রছাত্রীরা নিজেদের প্রাণের বিসর্জন দিয়ে দিচ্ছেন, তাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি যদিও এই প্রাণ বিসর্জন দিয়ে দেওয়াটাকে আমি কখনোই সমর্থন করি না। একটা বছর নষ্ট হয়ে গেছে, তার জন্য চলে যেতে হবে, তার জন্য সবকিছু শেষ হয়ে গেল, বিষয়টা এরকম আমি অন্তত মনে করি না। আমার জীবন ব্যক্তিগতভাবে বলছে, আমার জীবনের পারিবারিক কারণে 4টে বছর নষ্ট হয়েছে, প্রত্যেকবার ঘুরে দাঁড়িয়েছি। আমার স্বপ্ন ছিল হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করব। সেই সময় বিদেশে যাওয়ার খুব চল ছিল, মানে স্বপ্ন ছিল ছাত্রছাত্রীদের। আমারও স্বপ্ন ছিল হোটেল ম্যানেজমেন্ট পড়ব, ভারতবর্ষে কোনো ভালো জায়গায় চাকরি করব, বা বিদেশে কোনো খুব ল্যাভিশ লাইফ লিড করব। প্রত্যেক ছাত্রছাত্রী ছোটবেলায় যে ধরনের স্বপ্ন থাকে, আমারও ছিল। পারিনি, হয়নি, অনেক কারণ আছে, সেগুলো ব্যাখ্যা করতে চাই না। কিন্তু তারপরে আরো অনেক কিছু হয়েছে জীবনে, পারিবারিক সমস্যার জন্য 4টে বছর নষ্ট হয়েছে। আমি কিন্তু এই ধরনের কোনো পথ বেছে নিইনি। আমি আবার পড়াশোনা করেছি, আবার ফিরে এসেছি কলকাতায়, আবার পড়াশোনা করেছি, সাংবাদিকতা নিয়ে অনার্স করেছি, যেটা নিয়ে আমার করারই কথা ছিল না। তারপরে সাংবাদিকতা করেছি, সাংবাদিকতাতেও অনেক সমস্যা হচ্ছে, অনেক রকমের লবিবাজি, অফিস পলিটিক্স, কোম্পানি ক্লোজ হয়ে যাওয়া। আমরা কই এই ধরনের পথ তো বেছে নিইনি, লড়াই করছি, আজও লড়াই করছি, প্রত্যেক দিন লড়াই করছি। ইউটিউবে তো প্রত্যেক দিন লড়াই করতে হয়, ভিউজ, কম্পিটিশন, নানান রকম বিষয় আছে। তো আমরা কি হাল ছেড়ে দিয়েছি? হাল ছেড়ো না বন্ধু, বরং হাল ধরো শক্ত হাতে। তো যাই হোক, জ্ঞানটান অনেক দিলাম, কিন্তু সব কথার শেষ কথা এটাই বলবো যে রাজনীতি অনেকে বোঝেন না, যারা ময়দানে নামছেন, আপনারা মনে করছেন যে এই আন্দোলন করে খুব ভালো কিছু করবেন। এই আন্দোলনটা, আবারও বলছি, স্পষ্টভাবে বলছি, এই আন্দোলনটা একটা নির্দিষ্ট রাজনৈতিক আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, দেশ বিরোধী আন্দোলন। এটা আমি এখন অব্দি বিশ্বাস করি, এবং আমার কাছে যা খবর আছে, বা আমার কাছে আমি যতদূর জানি, আমি যতটা খোঁজ নিয়েছি, আমি প্রত্যেক রাজনৈতিক দল, বিশেষ করে ককরোচদের মুভমেন্ট লক্ষ্য করছি, বিজেপির মুভমেন্ট লক্ষ্য করছি, সরকারের নির্দিষ্ট মুভমেন্ট লক্ষ্য করছি। তারপরে আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদের বলছি। এবার আপনি এই বিষয়ের সঙ্গে সহমত কিনা আপনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলকে নমস্কার, প্রণাম, ভালো থাকবেন সবাই।